ওয়েলকাম বন্ধুরা, এজি বায়োলজি লার্নিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের যে বিষয় তা হলো বংশগতির আণবিক ভিত্তি বা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের একটি বিশেষ অংশ সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন, অর্থাৎ সেমি কনজারভেটিভ পদ্ধতিতে রেপ্লিকেশন। এখন রেপ্লিকেশন বিষয়টা কি? রেপ্লিকেশন কিছুই নয়, রেপ্লিকেশন হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে একটি ডিএনএ থেকে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আমরা নাম প্রত্যেকেই জানি, যে পদ্ধতিতে একটি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড থেকে আরেকটি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড তৈরি হয় তাকে রেপ্লিকেশন বা বাংলায় নিজ প্রতিলিপিকরণ বলা হয়। অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএর যে জেরক্স তৈরি হয়, সেই ডিএনএ থেকে ডিএনএর জেরক্স তৈরি হওয়ার পদ্ধতিকে রেপ্লিকেশন বলা হয়। এটা কখন সম্পন্ন হয়? এটা আমরা যদি সেল সাইকেল লক্ষ্য করি, তাহলে সেল সাইকেলের যে একটি বিশেষ দশা আছে ইন্টারফেজের, যে একটি বিশেষ দশা যার নাম হচ্ছে এস বা সিনথেসিস দশা, সে এস বা সিনথেসিস দশায় ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হয়। বিষয় হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে এই সেমি কনজারভেটিভ এই ব্যাপারটা আবার কি? সেমি কনজারভেটিভ শব্দটি বাংলা অর্থ অর্ধ সংরক্ষণশীল। অর্থাৎ সম্পূর্ণ সংরক্ষণ নয়, অর্ধ সংরক্ষণশীল ও সম্পূর্ণ সংরক্ষণ নয়। কেন বলা হচ্ছে ব্যাপারটা এরকম? আমরা জানি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডের দুটো স্ট্র্যান্ড থাকে, ডবল হেলিক্যাল স্ট্রাকচার আমরা ডিএনএ এর ক্ষেত্রে লক্ষ্য করি। ডবল হেলিক্যাল স্ট্রাকচার বা দ্বিতন্ত্রী ডিএনএ, যার দুটো স্ট্র্যান্ড বর্তমান। এখন এই দুটো স্ট্র্যান্ড থেকে যখন তার অপত্যের সৃষ্টি হয়, অর্থাৎ এই স্ট্র্যান্ডটাকে যদি আমরা প্যারেন্টাল স্ট্র্যান্ড বা প্যারেন্টাল জেনারেশনের স্ট্র্যান্ড বলি, তাহলে প্রত্যেকটি স্ট্র্যান্ড থেকে কোটা স্ট্র্যান্ড আছে? দুটো। এটা 1 নম্বর স্ট্র্যান্ড, এটা 2 নম্বর স্ট্র্যান্ড। দুটো স্ট্র্যান্ড পৃথক হয়ে যখন নতুন ডিএনএর সৃষ্টি করবে বা নতুন অপত্য স্ট্র্যান্ডের সৃষ্টি করবে, তখন যে ঘটনাটা ঘটে না, দুটো স্ট্র্যান্ড, জনিত্রীর দুটো স্ট্র্যান্ড থাকে, তার সাথে নতুন করে একটা করে স্ট্র্যান্ডের সিনথেসিস হয়। অর্থাৎ অপত্য যে ডিএনএ তৈরি হয়, সেই অপত্য ডিএনএতে একটা স্ট্র্যান্ড থাকে প্যারেন্টাল স্ট্র্যান্ড এবং একটা স্ট্র্যান্ড থাকে নিউ স্ট্র্যান্ড। সবুজ কালারের স্ট্র্যান্ডটা প্যারেন্টাল স্ট্র্যান্ড এবং নীল কালারের স্ট্র্যান্ডটা নিউ স্ট্র্যান্ড। তাহলে যেহেতু একটা সম্পূর্ণ ডিএনএর মধ্যে শুধু প্যারেন্টাল স্ট্র্যান্ড থাকে কত? 50%। প্যারেন্টাল স্ট্র্যান্ড থাকে 50%, তাই এই পদ্ধতিকে বলা হয় সেমি কনজারভেটিভ। অর্থাৎ প্রত্যেক ডিএনএর মধ্যে প্যারেন্টাল স্ট্র্যান্ড 50% থাকে বা প্যারেন্টাল স্ট্র্যান্ডে 50% সংরক্ষণ অবস্থায় অবস্থিত হয়, তার জন্য সেমি কনজারভেটিভ বলা হয়। সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন বা ডিএনএ রেপ্লিকেশনের যে পদ্ধতি, সেটা প্রকৃতপক্ষে সেমি কনজারভেটিভ পদ্ধতি। এটা কি? ডিএনএ রেপ্লিকেশনের যে পদ্ধতি তা হলো সেমি কনজারভেটিভ, যেখানে একটি স্ট্র্যান্ড নতুনভাবে তৈরি হয়, একটি স্ট্র্যান্ড প্যারেন্টাল স্ট্র্যান্ড নিয়ে গঠিত হয়। সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন এটা প্রথম পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছিলেন দুই বিজ্ঞানী ম্যাসেনসন এবং স্টাল। ম্যাসেনসন এবং স্টাল প্রথম পরীক্ষার সাহায্যে এটা প্রমাণ করেন যে ডিএনএর যে রেপ্লিকেশন পদ্ধতি, সেটা প্রকৃতপক্ষে কিন্তু সেমি কনজারভেটিভ মোডের হয়। তারা যার উপরে ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি করেছিলেন সেটা ছিল ই কোলি নামক ব্যাকটেরিয়া। তারা ই কোলি নামক ব্যাকটেরিয়াকে প্রথমে NH4Cl, যেখানে N15 অর্থাৎ N হচ্ছে 15, অর্থাৎ হেভি, এটা হেভি একটা নাইট্রোজেন, একটা হেভি আইসোটোপ। সেই নাইট্রোজেনের হেভি আইসোটোপের কালচার মিডিয়া, সেই কালচার মিডিয়াতে কি রাখা হয়েছিল? NH4Cl রাখা হয়েছিল এবং ইকোলিকে সেখানে কালচার করা হয়েছিল। NH4 রাখার কারণ হচ্ছে না নাইট্রোজেন, কারণ আমরা ইকোলি ডিএনএর মধ্যে নাইট্রোজেন বেস থাকে, সেই নাইট্রোজেন বেসগুলিকে তারা N15 বা N15 নাইট্রোজেন বেস দ্বারা প্রতিস্থাপিত করেন। অর্থাৎ ইকোলির প্রত্যেকটি নাইট্রোজেনকে তারা ডিএনএ নাইট্রোজেনকে N15 দ্বারা বা N15 দ্বারা তারা সূচিত করেছিলেন। এই অবস্থায় পরবর্তীকালে N15 দ্বারা সমস্ত ইকোলি
ডিএনএ সূচিত হওয়ার পর তাকে তারা ডেনসিটি, খুব গুরুত্বপূর্ণ জিনিস, ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউজ, তারা ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউজে কার দ্বারা, সিজিয়াম ক্লোরাইড দ্বারা সেন্ট্রিফিউগেশন করেন N15 কে। N15 কে সেন্ট্রিফিউগেশন করার পর তারা নিম্নলিখিত অবজারভেশনগুলি তারা পেয়েছিলেন। কি কি পেয়েছিলেন? প্রথমে দেখে নিই, যখন প্রথম N50 কে বা নাইট্রোজেন 50 দ্বারা কালচার করা ইকোলিগুলিকে তারা দেখেন, তখন দেখেন যে তাদের মধ্যে প্রত্যেকটা ডিএনএ যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডেই কিন্তু প্রকৃতপক্ষে N15, কারণ যেহেতু N15 প্রতিপালনের মাধ্যমে তাদেরকে প্রতিপালন করা হয়েছে, তাহলে এটাও N15, এটাও N15। সেন্ট্রিফিউগেশন করার পর তারা টেস্ট টিউবের মধ্যে যে গ্রেডিয়েন্ট ঘনত্ব লক্ষ্য করেছিলেন, সেই গ্রেডিয়েন্ট ঘনত্বের ব্যান্ড ছিল, তাদের যে ব্যান্ডটা সৃষ্টি হয়েছিল সেন্ট্রিফিউগেশন করার পর, সেই ব্যান্ডটা সৃষ্টি হয়েছিল নিচের দিকে, কারণ যেহেতু N15 হচ্ছে একটা ভারী আইসোটোপ, তাহলে এই জায়গায় একটা ব্যান্ডের সৃষ্টি হয়েছিল টেস্ট টিউবের নিচে, এবং এই ব্যান্ডের প্রকৃতিটা ছিল N15 প্রকৃতির। পরবর্তীকালে তারা কিছু N15 দ্বারা চিহ্নিতকরণ ব্যাকটেরিয়াকে NH4Cl, যেখানে N14 অর্থাৎ স্বাভাবিক নাইট্রোজেনযুক্ত পরিবেশে তাদেরকে কালচার করেন, বা সেই স্বাভাবিক নাইট্রোজেনযুক্ত কালচার মিডিয়াকে N15 সূচিত কিছু ব্যাকটেরিয়াকে তারা কালচার করেন, এবং 20 মিনিট পর, কারণ ব্যাকটেরিয়া সেল, বিশেষত ইকোলি সেল 20 মিনিট পর পর এদের ডিভিশন ঘটে, 20 মিনিট পর অবজার্ভ করেন। 20 মিনিট পর অবজার্ভ করার পর তারা লক্ষ্য করেন ডিএনএর দুটো স্ট্যান্ড, তা দুটো স্ট্যান্ডকে আলাদা করে যদি করানো হয়, এটা একটা স্ট্যান্ড ছিল N15 সূচিত, নতুন করে একটা করে স্ট্যান্ড তৈরি হবে। আমি ধরে নিচ্ছি এটা একটা নতুন স্ট্যান্ড তৈরি হয়েছে, এটা একটা নতুন স্ট্যান্ড তৈরি হয়েছে। এখন এই যে নতুন যে ডিএনএ সৃষ্টি হয়েছে, সেই ডিএনএর মধ্যে N15, এটা অর্থাৎ রেড কালারটা N15, কারণ এগুলো প্রত্যেকটা হচ্ছে কি প্যারেন্টাল স্ট্যান্ড থেকে এসেছে, এগুলো দুটো প্যারেন্টাল স্ট্যান্ড, দুটো প্যারেন্টাল বিচ্ছিন্ন হয়েছে। নতুন যে স্ট্যান্ড সৃষ্টি হয়েছে সেটা কিন্তু N15 নয়, কারণ কালচার মিডিয়ামে কি দেওয়া আছে, N14 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে N14। এরপর তাদেরকে সেন্ট্রিফিউগেশন করার পর, এই ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন করার পর সিজিয়াম ক্লোরাইড দমনে টেস্ট টিউবে তারা কি পেয়েছিলেন? টেস্ট টিউবে তারা যে ব্যান্ড লক্ষ্য করেছিলেন সেটা ছিল মাঝখান বরাবর, ঠিক মাঝখান বরাবর ছিল। এটা না ছিল নিচে, না ছিল উপরে, এটা মাঝখান বরাবর ছিল। অর্থাৎ এখানে এই ব্যান্ডটাতে অবস্থান করছিল N15 আর N14 এর হাইব্রিড, কারণ এটা হাইব্রিড প্রকৃতির, হাইব্রিড। আগেরটা ছিল N15 অর্থাৎ দুটোই ভারী, তার জন্য এটা নিচে অবস্থান করছিল। এটা যেহেতু N15 স্ট্যান্ড এবং N14 স্ট্যান্ড আছে, তাহলে এটা হাইব্রিড প্রকৃতির মাঝখানে অবস্থান করে। একই রকম ভাবে সেই ব্যাকটেরিয়াগুলোকে আবার তারা NH4Cl দ্রবণে, যেখানে N14 20 মিনিট ধরে রেখে দেন এবং আবার তারা পর্যবেক্ষণ করেন। তাহলে এখানে তারা কি দেখতে পাবে? এখানে যে ডিএনএ গুলো আছে, সেই ডিএনএ গুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে। তাহলে এখানে বিচ্ছিন্ন করছি, এখানে একটা স্ট্যান্ড, নিচের একটা স্ট্যান্ড, সবুজ কালারের আরেকটা স্ট্যান্ডের দিকে বিচ্ছিন্নকৃত, সবুজ কালারের আরেকটা স্ট্যান্ড এখানে বিচ্ছিন্নকৃত। নতুন স্ট্যান্ড প্রত্যেকের ক্ষেত্রে একটা তৈরি হবে। আমি ধরে নিচ্ছি অন্য কালার দিয়ে যে এটা নতুন স্ট্যান্ড তৈরি হলো, এটা একটা নতুন স্ট্যান্ড তৈরি হলো, এটা একটা নতুন স্ট্যান্ড তৈরি হলো, এটা একটা নতুন স্ট্যান্ড তৈরি হলো, এটাও কিন্তু একটা নতুন স্ট্যান্ড তৈরি হলো। তাহলে প্রতি ক্ষেত্রে এবার স্ট্যান্ডগুলো যদি আমরা লক্ষ্য করি, প্রতি ক্ষেত্রে স্ট্যান্ডগুলো যদি দেখা হয় যে স্ট্যান্ডগুলো কি প্রকৃতির, তাহলে রেড কালারের স্ট্যান্ড, তার মানে এটা N15 প্রকৃতির। ক্লিয়ার? প্রত্যেক ক্ষেত্রেই N15, কারণ N15 স্ট্যান্ড প্যারেন্টাল স্ট্যান্ড, এগুলো আগের ডিএনএ থেকে এসেছে। একই রকম ভাবে সবুজ কালারের যে ডিএনএ স্ট্যান্ডগুলো আছে, এগুলো প্যারেন্টাল স্ট্যান্ড, তাহলে এগুলো হচ্ছে N14 প্রকৃতির। এটাও N14, এটাও N14। নতুন স্ট্যান্ডগুলো তৈরি হয়েছে,
নীল কালারের যে স্ট্যান্ডগুলো তৈরি হয়েছে এগুলো প্রত্যেকটা নতুন স্ট্যান্ড। নতুন স্ট্যান্ড তৈরি যেগুলো হয়েছে সেগুলো কি প্রকৃতির হবে, কারণ যেহেতু এগুলো N14 কালচার মাধ্যমে রাখা হয়েছে তাই এখান থেকে নাইট্রোজেন বেস নিয়ে তৈরি হবে, অর্থাৎ এগুলি প্রত্যেকটাই কিন্তু N14 হবে, প্রত্যেকটাই N14, এটাও N14, এটাও N14, এটাও N14। এরপর যদি একে ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন করা হয় সিজিয়াম ক্লোরাইড দ্রবণে CHCl দ্রবণে করা হয়, তাহলে এখানে যে টেস্ট টিউবের মধ্যে যে ব্যান্ডগুলি পাওয়া যায় সেই ব্যান্ডগুলি হচ্ছে এখানে দু ধরনের ব্যান্ড পাওয়া যায়। কি কি ব্যান্ড পাওয়া যায়? এখানে যে ব্যান্ডগুলি পাওয়া যায় মাঝখান বরাবর একটা ব্যান্ড, মাঝখান বরাবর একটা ব্যান্ড পাওয়া যায়, মাঝখান বরাবর মিডিল ব্যান্ড, এবং একটা উপরে পাওয়া যায় হালকা ব্যান্ড। উপরে যে ব্যান্ডটি পাওয়া যায় সেটি হচ্ছে N14 ব্যান্ড, মাঝখান বরাবর যে ব্যান্ডটি পাওয়া যায় সেটি হাইব্রিড ব্যান্ড N15 N14 ব্যান্ড। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে লাইট ব্যান্ড, এটা হচ্ছে মিডিয়াম ব্যান্ড, আর এখানে ছিল আমাদের হেভি ব্যান্ড। তাহলে এটা যদি ফার্স্ট জেনারেশন, এটা যদি প্রথম ফার্স্ট লক্ষ্য করি, এটা যদি সেকেন্ড জেনারেশন, এটা যদি আমরা থার্ড জেনারেশন লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে প্রতি ক্ষেত্রে ডিএনএর যখন তৈরি ঘটছে বা ডিএনএর উৎপন্ন ঘটছে প্রতি ক্ষেত্রে একটি করে ডিএনএ তন্ত্রী সবসময় ওল্ড স্ট্র্যান্ড হিসাবে লক্ষ্য করা যাচ্ছে, ওল্ড স্ট্র্যান্ড বা প্যারেন্টাল স্ট্র্যান্ড হিসাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং তৎসহ একটা করে প্রতি ক্ষেত্রে নতুন করে স্ট্র্যান্ড বা তন্ত্রী তৈরি হচ্ছে যেটা নিউ স্ট্র্যান্ড। অর্থাৎ ডিএনএ তৈরির সময় প্যারেন্টাল স্ট্র্যান্ড একটি এবং একটি নিউ স্ট্র্যান্ড। তাহলে যেহেতু প্যারেন্টাল স্ট্র্যান্ড একটি এবং প্রতি ক্ষেত্রে একটি করে নিউ স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, তাহলে এটা সেমি কনজারভেটিভ প্রকৃতির। N15 দিয়ে শুরু করা হয়েছিল, এখানে যেহেতু N15, এখানে N14 ছিল না, তাহলে উভয় N15 পরবর্তীকালে যেহেতু N14 কালচারে করা হয়েছিল, তাহলে এখানে কি হয়েছে হাইব্রিড প্রকৃতি রয়েছে, একটা করে ওল্ড স্ট্যান্ড রয়ে গেছে, এটা ওল্ড স্ট্যান্ড, এটা ওল্ড স্ট্যান্ড, এটা নিউ স্ট্যান্ড, এটা নিউ স্ট্যান্ড সৃষ্টি হয়েছে, N14 স্ট্যান্ড সৃষ্টি হয়েছে। একই রকম ভাবে একেও যখন N14 কালচার মাধ্যমে রাখা হয়েছে, এটা ওল্ড স্ট্যান্ড বা প্যারেন্টাল স্ট্যান্ড, এটা ওল্ড স্ট্যান্ড বা প্যারেন্টাল স্ট্যান্ড। একই রকম ভাবে এটা ওল্ড স্ট্যান্ড, এটা ওল্ড স্ট্যান্ড, এটা ওল্ড স্ট্যান্ড, এইগুলো প্রত্যেকটাই নিউ স্ট্যান্ড, এগুলো প্রত্যেকটা নিউ স্ট্যান্ড, প্রতি ক্ষেত্রে একটা করে নিউ স্ট্যান্ড সৃষ্টি হয়েছে। তাহলে এই প্রকার যে ডিএনএ প্রতিলিপিকরণ, সেই ডিএনএ প্রতিলিপিকরণ প্রতিপক্ষে হচ্ছে সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এটা প্রথম বিজ্ঞানী মেসেনসেন এবং স্টাল ই কোলি ব্যাকটেরিয়াতে পরীক্ষা করেছিলেন NH4Cl দ্রবণের মাধ্যমে। এখানে নাইট্রোজেনের দু ধরনের আইসোটোপ তারা ব্যবহার করেছিলেন, N14 যেটা হেভি আইসোটোপ আর N14 যেটা হচ্ছে লাইট আইসোটোপ। এই দুই প্রকার আইসোটোপের পরীক্ষা তারা সম্পন্ন করেছিলেন। যদি ভিডিওগুলো আমার ভালো লাগে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিও। থ্যাংক ইউ।